ছাত্রদের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে বলার চেষ্টা করে যে তারা সব কিছু করে ফেলেছে। তাদের পিছনে রাজনৈতিক মদত ছিল, সমর্থন ছিল, জনগণের সমর্থন ছিল, রাজনৈতিক দলগুলোর কম বেশি সমর্থন ছিল, রাজনৈতিক নেতাকর্মীদেরও অংশগ্রহণ ছিল। না হলে পরে এত বড় একটা ফেসিবাদীর এগেনিস্টে, এত বড় একটা রাষ্ট্রযন্ত্রের এগেনিস্টে লড়াই করে টিকে থাকা, দীর্ঘ 15 দিন 1 মাস লড়াই সংগ্রাম করে চূড়ান্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে একটি দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো, সেরকম পরিস্থিতি তৈরি হওয়াটা অত সহজ ছিল না। এক গুলিতে 2 বোনের পা পঙ্গু হয়ে গেছে। বসিলাতে একটি ঘটনা, সেদিন আমি টেলিভিশনে দেখে চোখের পানি রাখা যায় না, এমন এমন ঘটনা ঘটেছে। এমনভাবে নির্যাতন হয়েছে কল্পনার বাইরে। আমরা অনেক কিছু দেখেছি। বা আমার বাসা বসিলার কাছেই, আমি সারাক্ষণ হেলিকপ্টার ঘুরতো, একটু পরে পরেই লাশের খবর, একটু পরে পরে লাশের খবর পেতাম। মানে কি বিভীষিকাময় একটি পরিস্থিতি দেশে গিয়েছে। সেই পরিস্থিতি কিন্তু রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা আমাদের আছে। রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র কোনো দলে আছে বলে আমি দেখি না। কোনো দলেই গণতন্ত্র নেই। আবুজাদ আল মাহমুদ মাখন সরকার, আপনি শুনছিলেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলছিলেন যে কি সংস্কার প্রক্রিয়া সবচেয়ে বেশি জোর দিয়েছেন যিনি, সেটা হচ্ছে রাজনৈতিক দলও তাদেরকেও নিজের থেকে পরিশীলিত সংস্কার হতে হবে। সেই চর্চা কি আমাদের দেশের দলগুলোর মধ্যে আপনি দেখতে পান কিনা, বা এখন যে বার্তা, জুলাই গণঅভ্যুত্থানের যে বার্তা, সেখান থেকে আসলে মনোজগতে পরিবর্তন প্রয়োজন কিনা? ধন্যবাদ। দেশে বিদেশে আজকে যারা এসিটিভির সামনে শুনছেন, বিজ্ঞ সহ আলোচকবৃন্দ এবং উপস্থাপক আপনাকে, কলাকুশলী সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে 5 অক্টোবরের আগের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, 5 আগস্টের আগের যে প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোতে যে বিরাজমান যে পরিস্থিতি, আর বর্তমান এই এত বড় একটা ঝাঁকুনির পরে এত বড় একটা অর্জন এবং অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক কিছুর বিনিময়ে আমরা অনেক সম্পদ, অনেক কিছু আমাদের হারিয়েছি। এবং এত কিছুর বিনিময়ে আমরা যে দেশটা এখন আমাদের সামনে আছে, যে দেশটাকে নিয়ে আমরা আগামীতে আবার এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, আমাদের নতুন প্রজন্ম, ছাত্র তরুণরা, জনতা যে আন্দোলন করেছে, সে আন্দোলনের সাথে কম বেশি আমরা রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতাকর্মীরা সম্পৃক্ত ছিলাম, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে। নাহলে একটি আন্দোলন এইভাবে সফল হতে পারে না। ছাত্রদের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে বলার চেষ্টা করে যে তারা সব কিছু করে ফেলেছে। আসলে তারা চূড়ান্ত ফলাফলটা তারা এনেছে, এটা সত্য। তাদের পিছনে রাজনৈতিক মদত ছিল, সমর্থন ছিল, জনগণের সমর্থন ছিল, রাজনৈতিক দলগুলোর কম বেশি সমর্থন ছিল, রাজনৈতিক নেতাকর্মীদেরও অংশগ্রহণ ছিল। না হলে পরে এত বড় একটা ফেসিবাদীর এগেনিস্টে, এত বড় একটা রাষ্ট্রযন্ত্রের এগেনিস্টে লড়াই করে টিকে থাকা, দীর্ঘ 15 দিন 1 মাস লড়াই সংগ্রাম করে চূড়ান্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে একটি দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো, সেরকম পরিস্থিতি তৈরি হওয়াটা অত সহজ ছিল না। সহজ হয়েছে কিন্তু গোটা জনতা কিন্তু নেমেছে, দেশের মানুষ অংশগ্রহণ করেছে, শ্রেণী পেশার মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে। এই বিষয়টাকে সম্মান জানাতে হবে। ছাত্ররা আমাদেরই সন্তান, তারা আমাদের ভাই সন্তান। তাদের একটা দাবি ছিল, ছোট একটা দাবি ছিল চাকরিতে কোটার বিষয়টা। এই কোটাটা কিন্তু একটা সময় গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় শাহবাগ চত্বর আসছে, শাহবাগ চত্বর থেকে এটা কিন্তু সারা দেশে ছড়িয়ে গেছে। এবং এই দেশে ছড়িয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশে কিন্তু দেশের জনগণ, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা দায়িত্বটা নিয়েছে তাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার, সফল করার জন্য। আমরা সেই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য গভীরভাবে সমবেদনা জানাচ্ছি, মর্মাহত। যারা আহত হয়েছে তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। ভবিষ্যতে রাষ্ট্রের কাছে আমার দাবি, যে মানুষগুলো, যে সন্তানগুলো হারিয়েছে, যে পরিবারগুলো, তাদের জন্য রাষ্ট্র যেন একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে তাদের পরিবারের চলার। কারণ ওই পরিবার, এমনও পরিবারের সদস্য আছে যে একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সে হারিয়েছে। তার অনেক আশাকাঙ্ক্ষা ছিল এই ছেলে বড় হবে, তাদের জন্য একটা ছায়া হবে, গাছ হবে, তাদের পরিবারকে দেখবে, দেশেরও সে একটা বড় ধরনের সম্পদ হতে পারত। সুতরাং ওই পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। আবার যারা আহত হয়েছে তারাও কিন্তু আজকে, যারা মরে গিয়েছে তারা তো নিজেরা বেঁচে গিয়েছে, কিন্তু যারা আহত হয়েছে তারা কিন্তু বিছানায় কাতর, চিকিৎসা করাতে পারছে না, এবং তাদের জীবন প্রায় শেষ। অনেকের চোখ নাই, অনেকের পা নাই। এক গুলিতে 2 বোনের পা পঙ্গু হয়ে গেছে। বসিলাতে একটি ঘটনা, সেদিন আমি টেলিভিশনে দেখে চোখের পানি রাখা যায় না, এমন এমন ঘটনা ঘটেছে। এমনভাবে নির্যাতন হয়েছে কল্পনার বাইরে। আমরা অনেক কিছু দেখেছি। বা আমার বাসা বসিলার কাছেই, আমি সারাক্ষণ হেলিকপ্টার ঘুরতো, একটু পরে পরেই লাশের খবর, একটু পরে পরে লাশের খবর পেতাম। মানে কি বিভীষিকাময় একটি পরিস্থিতি দেশে গিয়েছে। সেই পরিস্থিতি কিন্তু রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা আমাদের আছে। রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র কোনো দলে আছে বলে আমি দেখি না। কোনো দলেই গণতন্ত্র নেই।
নামকাওয়াস্তে একটা সম্মেলন করে নামকাওয়াস্তে সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা হয়, সেক্রেটারির নাম আগেই বলে দেওয়া হয়, সেক্রেটারি ফাইনাল, সভাপতি পদে কেউ প্রার্থী হয় না। সুকল ডেমোক্রেসি চলছে, কোনো রাজনৈতিক দলে আমি গণতন্ত্র দেখি না। সেই জায়গায় ফিরে আসা উচিত রাজনৈতিক দলগুলোকে, এবং আমার মনে হয় রাজনৈতিক দলের সংস্কার সবার আগে হওয়া উচিত, কারণ এখানে নমিনেশন বাণিজ্য হয়, এখানেই অন্যায়টা শুরু হয়, এখান থেকেই সমাজে অন্যায়ের বিস্তারটা শুরু হয়, কারণ রাজনৈতিক দলগুলি আমরা নেতৃত্ব দিই রাষ্ট্রকে। সুতরাং আমরা যদি সৎ না হই, আমরা ভালো না হই, রাজনৈতিক দলগুলি স্বচ্ছ জবাবদিহিতার হাতে না আসে, তাহলে পরে দেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠিত, ভালো নেতৃত্ব প্রতিষ্ঠিত, মানে ভালো প্রশাসন আমরা পরিচালনা করতে পারবো না, তাহলে দেশ ভালো চলবে না। তাহলে পরে সবার আগে আমাদেরকে ঠিক হতে হবে। আমাদেরকে ঠিক করতে হলে দলীয় প্রধান একটা ভিন্ন লোক, প্রস্তাব আসছে ভিন্ন লোক হইতে হবে, সরকার প্রধান একজন ভিন্ন লোক হইতে হবে, এবং সংসদ দলনেতা আরেকজন ভিন্ন নেতা হতে হবে, ভিন্ন লোক হতে হবে। তাহলে পরে স্বেচ্ছাচারিতা থাকবে না, এখানে স্বেচ্ছাচারী মনোভাব তৈরি হবে না মানুষের মধ্যে। এবং একজন দলীয় প্রধানকেও আমি দাবি করে যাচ্ছি, কোনো সব দলে এটা হওয়া উচিত, 2 মেয়াদের বেশি, 3 বছর নির্বাচন কমিশন মেয়াদ ঠিক করে দেবে কতদিন পরে পরে তার দলের কাউন্সিল হবে, সে অনুযায়ী 2 মেয়াদের বেশি কেউ দলীয় প্রধান থাকতে পারবে না, সেক্রেটারি থাকতে পারবে না। পরবর্তী কাউন্সিলে সে দলের সদস্য থাকতে পারবে কিনা সেরকম একটি দিক নির্দেশনাও নির্বাচন কমিশনের সংস্কারের মধ্যে থাকা উচিত। আমি মনে করি কঠোরতা আনা উচিত রাজনৈতিক দলগুলোর উপর, কারণ রাজনৈতিক দলগুলোই কিন্তু দেশের দায়িত্ব পালন করবে, দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আজকে একটি বিশেষ পরিস্থিতির কারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরকম তো হওয়ার কথা ছিল না। বিগত সরকারের প্রধানকে সকল রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের কথা বলেছে, নির্দলীয় সরকারের কথা বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। উনি তত্ত্বাবধায়কের তর শুনতে পারতো না, কিন্তু উনি নিরপেক্ষ শুনে নির্দলীয় শুনে সেটাও শুনতেন না, উনি কোনো কথাই শুনতেন না। অনির্বাচিত সরকারের মাধ্যমে আপনি আসছেন তো দেশের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার, আজকে আপনাকে পালাতে হলো, নির্লজ্জভাবে পালাতে হলো। আওয়ামী লীগের মসজিদ কমিটির যে সভাপতি সেক্রেটারি আছে, সেও মসজিদে যেতে এখন সাহস পায় না। সকল লোক তো অন্যায় অত্যাচার করেনি, কিছু ভালো কর্মী তো আওয়ামী লীগে, কিছু ভালো নেতা কর্মী তো আমরা চিনি, তারা সমাজে তাদের আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যেতে পারে না, হসপিটালে যেতে পারে না, মসজিদে যেতে পারে না। রাজনীতি তো এরকম হওয়া উচিত নয়, আমার দল সরকার থেকে চলে গেলে আমি সমাজে চলতে পারবো না। সুতরাং রাজনীতিবিদদের জন্য এটি চরম শিক্ষা। এই শিক্ষা নিয়ে আগামীতে সকল রাজনৈতিক দল, এখানে দ্বিকক্ষীয় পার্লামেন্টের কথা বাবুল ভাই বলেছেন, বলেছেন, আমি এটাকে সমর্থন করি। ভারত উপমহাদেশে, বাংলাদেশ এবং মালদ্বীপে শুধু নাই দ্বিকক্ষীয় পার্লামেন্ট, সব দেশে আছে। এখন রাজনীতিকে এটাকে যদি আপনাকে বহু ইয়ে করতে হয়, সকলকে আলোচনা আছে যে আসলে সংস্কার প্রক্রিয়াটা কি হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিভাবে নেতৃত্ব তৈরি হবে, এটা শুনবো আমরা। জরুরি।